বাংলাদেশের রাজনীতির পরিভাষায় যে নামটি ইসলামী আইন ও শরীয়ত প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে জামাতে ইসলামী আজ এমন এক ঘোষণা দিয়েছে যা রাজনৈতিক মহলে এক বিস্ফোরণ ঘটিয়েছে। দলটি খুলনার ঐতিহাসিক সংখ্যালঘু অধ্যুষিত আসন খুলনা ১ থেকে কৃষ্ণান্নুর নামের একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ীকে মনোনয়ন দিয়েছে। একদিকে যেখানে দলের নামই জামাতে ইসলামী অর্থাৎ ইসলামী সংগঠন, সেখানে একজন অমুসলিমকে প্রার্থী করা কোনো সাধারণ ঘটনা না। এই এক ঘোষণায় জাতীয় রাজনীতির সমীকরণটা পাল্টে যাওয়ার আশঙ্কা থেকে শুরু করে এক নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত পর্যন্ত নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠতেই শুরু করেছে, কেন এমন এক অপ্রত্যাশিত পদক্ষেপ? জামাত ইসলামী কি আসলেই তার মূল আদর্শ থেকে সরে এসে এক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিসাব নিকাশ? খুলনা ১ আসনটি স্বাধীনতার পর থেকেই সংখ্যালঘু নেতাদের দখলে থাকার ঐতিহ্য বহন করে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের প্রার্থীরাই বেশিরভাগ সময় জয়লাভ করেছেন। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন, আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ফলে সংখ্যালঘু ভোটারদের সেই ঐতিহ্যগত ভোট ব্যাংক এখন অনেকটাই ভাসমান। জামায়াত সম্ভবত সেই সুযোগটিকেই কাজে লাগাতে চায়। একজন হিন্দু প্রার্থী দিয়ে তারা সরাসরি ওই ভোট ব্যাংকে আঘাত হানতে চায়, যা কিনা একটি সুচতুর ভোটের কৌশল বলেই মনে করা হচ্ছে। কিন্তু এই কৌশলের মূলে যে মানুষটি রয়েছে, সে কৃষ্ণনন্দী কে? তিনি কিভাবেই বা জামায়াতের রাজনীতিতে এলেন? বিস্ময়কর তথ্য হলো, তিনি নিজে একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েও ২০০৩ সালে মাত্র ১,০০০ টাকার বিনিময়ে জামায়াত ইসলামের ফর্ম পূরণ করে সদস্যপদ গ্রহণ করেন। তার রাজনৈতিক অতীত নিয়ে তেমন কিছু জানা যায় না। এমনকি একজন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাহেব তার ফেসবুক প্রোফাইলে দাবি করেছেন, কৃষ্ণনন্দীর কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তাহলে জামায়াত কেন এমন একজন অপরিচিত মুখকে এত গুরুত্বপূর্ণ আসনে বিশ্বাস করল? এখানেই রহস্য আরও গভীর হয়। কিছু বিশ্লেষক মনে করেন, এই সিদ্ধান্তের পেছনে শুধু স্থানীয় ভোটের হিসাব নেই, বরং এর রয়েছে আন্তর্জাতিক কূটনীতির গভীর সম্পৃক্ততা। রাজনৈতিক গবেষক শাহ আব্দুল হালিমের মতো, জামায়াত ইসলামী যদি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে চায়, তবে তাদের ৩টি অপরিহার্য শর্ত পূরণ করতে হবে: আন্তর্জাতিক আস্থা অর্জন, দলীয় কাঠামো এবং নীতির আধুনিকায়ন, এবং রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করতে হবে। কৃষ্ণান্দুকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামায়াত হয়তো প্রথম ও তৃতীয় শর্ত পূরণের একটি বড় পদক্ষেপ নিয়েছে। এটি ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশলও হতে পারে। তবে পুরো পরিকল্পনার মূলে একটা বড় দ্বন্দ্ব লুকিয়ে আছে। জামায়াত ইসলামী নামের একটি দল, যার মূল লক্ষ্য ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা, সেই দল কিভাবে একজন অমুসলিম প্রার্থীকে মাঠে নামাতে পারে? কৃষ্ণ নিজে একজন হিন্দু হয়ে ইসলামের পতাকা উঁচিয়ে ধরবেন কিভাবে? আর তিনি যদি জিতে যান, তবে কি তার ভোটারদের কাছে শরীয়ত আইন নিয়ে যাবেন? এসব প্রশ্নের জবাব তাকে নির্বাচনী প্রচারণায় প্রস্তুত থাকতে হবে। অনেকের মতে এটি জামাতের এক ধরনের ভোটের নাটক মাত্র। তারা প্রকাশ্যে বলছে নারীদের উপর কোনো পোশাক চাপিয়ে দেবেন না, কিন্তু দলীয় দায়িত্ব ও সদস্যপদ পেতেই নারীদের জন্য কঠোর শর্তাবলী জারি রেখেছে। নারীরা এখন দলের কেন্দ্রীয় স্তরে অংশ হতে পারছেন না। একইভাবে বিভিন্ন ধর্মের মানুষকে মনোনয়ন দিয়ে তারা হয়তো একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চেহারা উপস্থাপন করতে চাইছে, কিন্তু বাস্তবে এটা কতটা আন্তরিক সেটা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। যাই ঘটুক না কেন, একটি বিষয় এখনও স্পষ্ট নয়: ভিন্ন ধর্মাবলম্বী ভোটারদের জামায়াতমুখী করার সাম্প্রতিক কৌশল আসলেই কতটা কার্যকর হবে? এই পরিকল্পনা সফল হবে কি ব্যর্থ হবে, সেই উত্তর আপাতত ভবিষ্যতের কাছেই জমা রয়েছে। বিশেষত এমন একটি নির্বাচন যেখানে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, সেখানে সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ কাকে ভোট দেবে, সেটাই এখন বৃহত্তম আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যালঘু ভোটের দিক নির্দেশই এই নির্বাচনের মূল সমীকরণ বদলে দিতে পারে। এক্ষেত্রে কৃষ্ণর ভূমিকা আরও বেশি গুরুত্ব পাচ্ছে। যদি তিনি সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে জামায়াতের পক্ষে আনতে সক্ষম হন, তবে তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। কারণ দীর্ঘদিন ধরেই জামায়াতকে সংখ্যালঘুদের দৃষ্টিতে একটি দূরবর্তী অবিশ্বাস্য রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হয়েছে। সে মানসিক দূরত্ব যদি কৃষ্ণনন্দীর হাত ধরে কিছুটা হলেও কমে, তবে তা শুধু নির্বাচনী ফলাফলের জন্যই নয়, ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখতে পারে। তবে কৃষ্ণ সফল না হলেও জামায়াতের জন্য এই উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হবে না, বরং এই পদক্ষেপের মধ্য দিয়ে তারা নিজেদের একটি নতুন, আধুনিক, তুলনামূলক উদার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হতে পারে। বর্তমান সময়ে কেবল নির্বাচনে জয়লাভ করাই নয়, বরং দীর্ঘমেয়াদী একটি গ্রহণযোগ্য ইমেজ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে, জামায়াত এবার শুধুই প্রতিটি ভোটের পেছনেই ছোটেনি, তারা একটি নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। আর সে যাত্রাপথে কৃষ্ণনন্দীকে কেবল একটি রাজনৈতিক গুটি, নাকি তিনি নিজেই এক নতুন দাবা বোর্ড সাজালেন, তার উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যন্ত।